বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। আজ দ্বিতীয় ও শেষ পর্ব। 2007 থেকে 2018 পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এই সিরিজ। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এই প্রফিট অ্যান্ড লস সিরিজের প্রথম পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। চলো আজকের সেশন শুরু করা যাক। 17 নম্বর প্রশ্নে কি বলেছে? রাম প্রতি ডজন 3.75 টাকা হিসেবে 1600টি ডিম কিনল। এর মধ্যে 900টি ডিম সে টাকায় 2টি করে এবং বাকি ডিম 2 টাকায় 5টি হিসেবে বিক্রি করল। তার লাভের পরিমাণ কত? দেখো, 1600টা ডিম কিনেছে এবং এই 1600টা ডিম বিক্রি করেছে কিভাবে? 900টা ডিম আর বলেছে বাকি ডিম অর্থাৎ 700টা ডিম, কেন আমরা জানি 900 + 700 1600 হয়। এবারে এই 900টা ডিম সে টাকায় 2টি করে বিক্রি করছে। এই 900টা ডিম টাকায় 2টো করে, মানে কি 1 টাকায় 2 পিস। 2 পিসের দাম যদি 1 টাকা হয়, 900 পিসের দাম কত হবে? 450 টাকা। 2 পিসের দাম 1 টাকা, 900 পিসের দাম 450 টাকা। এবার এইটা যখন বিক্রি করেছে সেটা হচ্ছে বাকি ডিম, সেটা 2 টাকায় 5টা হিসেবে বিক্রি করছে। 2 টাকায় 5টা মানে কি 5টার দাম 2 টাকা, একটার দাম কত? 2-এর 5 টাকা। তাহলে 700টার দাম কত হবে? 700কে আমি 2-এর 5 দিয়ে গুণ করব। একটার দাম যদি 2-এর 5 টাকা হয়, 700টার দাম হবে, এটাকে আমি 2-এর 5 দিয়ে গুণ করব। 5 14 70, 140 দুগুণে 280 টাকা। বোঝা যাচ্ছে? তাহলে 450 + 280 মোট এই টাকায় কিন্তু সে বিক্রি করছে। 450 + 280 730 টাকায় সে বিক্রি করল। এটা হচ্ছে সেলিং প্রাইস। এবারে যখন কিনছে, সে প্রতি ডজন 3.75 টাকা হিসেবে কিনছে এই 1600টা ডিম। ডজন বলতে কি বোঝায়? 12 পিস। 12 পিস কিনছে 3.75 টাকায়। তাহলে 1 পিস কিনবে কত টাকায়? 3.75কে 12 দিয়ে ভাগ করব। 1 পিসের কেনা দাম যদি এটা হয়, তাহলে 1600 পিসের কেনা দাম কত হবে? তোমরা বলবে 1600 গুণিতক 3.75/12। এখান থেকে দশমিকটা তুলে দুটো শূন্য এখানে নিয়ে চলে এসো। বোঝা যাচ্ছে? এটাকে যদি কাটো, 4 4 16, 3 4 12 এবং 3 125 এইটা, তাহলে এখান থেকে কেনা দাম এলো 500 টাকা। তাহলে 500 টাকায় কিনেছে, 730 টাকায় বিক্রি করেছে ডিমগুলোকে। তাহলে তার লাভ কত হচ্ছে? 500 টাকায় কিনে 730 টাকায় বিক্রি করলে 230 টাকা লাভ। যেহেতু লাভ ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 500 হয়, তার উপরে লাভ হয়েছে 230। 500 টাকায় লাভ যদি 230 টাকা হয়, বলেছে পার্সেন্টেজ কত, তাই 100 দিয়ে গুণ করে দাও। 230কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে 46% আসছে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে একটি বস্তুর বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ হলে লাভের পরিমাণ কত? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, এটা বলেছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের 4/3 গুণ। আমি যদি এসপির নিচে সিপিটা নিয়ে আসি, তাহলে কি হবে? 4/3। অর্থাৎ ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 1 টাকা। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ 3 টাকায় লাভ 1 টাকা হলে 100 টাকায় কত? এটাই প্রশ্ন ছিল। তাহলে লাভের হার 33.13%, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 19 প্রশ্নে বলেছে 36টি কমলালেবু বিক্রি করে এক বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান পরিমাণ টাকা ক্ষতি হলো। তার ক্ষতির হার কত? 36টা কমলালেবু বিক্রি করেছে, বিক্রয় মূল্যকে আমি এসপি দিয়ে লিখছি, তাহলে 36টা বিক্রি করেছে। 36টা যখন বিক্রি করেছে, তখন 36টা নিশ্চয়ই কেনা ছিল, তাহলে 36টা সিপি লিখলাম। ভালো করে জিনিসটা বোঝো।
36টা কমলালেবু বিক্রি করেছে 36 এসপি অর্থাৎ বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। 36টা যখন বিক্রি করছে তখন 36টা সে কিনেছিল। এবারে আমাকে বলো লাভ বা ক্ষতি বলতে কি বোঝানো হয়। আমি একটা দামে কিনবো, কেনার পরে তার থেকে কিছু টাকা বেশিতে যদি বিক্রি করি আমার লাভ হবে, এবং কিছু টাকা বেশিতে বিক্রি যেটা করব সেটাকে আমরা বিক্রয় মূল্য বলবো। অথবা আমি কোনো একটা টাকায় কিনেছি, তার থেকে কিছু টাকা কমে আমি বিক্রি করব। যখন কিছু টাকা কমে আমি বিক্রি করব তাকে আমি বলবো ক্ষতি। ঠিক যে দামে কিনবো তার থেকে কম দামে বিক্রি করলে ক্ষতি হবে, যে দামে কিনবো তার থেকে বেশি দামে বিক্রি করলে লাভ হবে, কিন্তু দুটোই বিক্রয় মূল্যই বলবো আমরা। এবারে দেখো 36টা কমলালেবু কিনেছিল, এবার বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান টাকা ক্ষতি হলো। আমি কি বলেছিলাম, ক্ষতি মানে হচ্ছে যে দামে কিনবো তার থেকে বিয়োগ হবে টাকা। লাভ মানে যে দামে কিনবো তার থেকে বেশি দামে বিক্রি করব, ক্ষতি মানে যে দামে কিনেছি তার থেকে কমে বিক্রি করব। এখানে যেহেতু ক্ষতি হয়েছে তাই আমি কমে বিক্রি করব, তাই আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম। ক্ষতিটা কি হয়েছে, 4টি কমলালেবুর বিক্রয় মূল্য। 4টে কমলালেবুর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। তাহলে আমি কি বলবো, যে ক্রয় মূল্য থেকে ক্ষতি যদি বাদ দিই তাকে আমরা বিক্রয় মূল্য বলবো। বোঝা গেছে জিনিসটা। এবারে দেখো এখানে সিপি আর এসপিটাকে দুটো আলাদা দিকে রাখো। যেমন এখানে 36 সিপি আছে, 4 এসপি এই মাইনাস যেটা আছে এদিকে গেলে প্লাস হবে, মাইনাসের সঙ্গে এটা যখন যোগ হবে 36 আর 4 40 এসপি হবে। আমি যদি 4 দিয়ে কাটি তাহলে সিপি বাই এসপি এই রেশিওটা হবে 10/9। বুঝেছ? অর্থাৎ কেনা দাম যদি 10 টাকা হয়, বিক্রি করেছে 9 টাকা। 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে কত, 1 টাকা। বোঝা গেছে? বলেছে ক্ষতির হার কত। দেখো লাভের হার বা ক্ষতির হার যদি কিছু না বলা থাকে সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য ছিল 10 টাকা, 10 টাকায় ক্ষতি হচ্ছে কত, 1 টাকা। তাহলে 100 টাকায় কত, এটাই প্রশ্ন। তাহলে ক্ষতির হার 10%, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে 10% ছাড় দেওয়ার পর একটি পেনের মূল্য 45 টাকা হলে পেনটির প্রকৃত মূল্য কত টাকা। দেখো 10% ছাড় দিচ্ছে, ছাড় কার ওপরে হয়, মার্ক প্রাইসের ওপরে হয় বা ধার্য মূল্যের ওপর হয়। তাহলে ধার্য মূল্য, দেখো 10%কে প্রথমে ফ্র্যাকশানে পরিণত করো, 10/100 কাটলে হবে 1/10। 10% ছাড় দিচ্ছে অর্থাৎ 10 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, মানে 10 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 1 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে 9 টাকায়। বলেছে ছাড় দেওয়ার পর মূল্য 45 টাকা হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য 45 টাকা হচ্ছে। ছাড় দেওয়ার পর মূল্য মানে বিক্রি করছে 45 টাকায়। এটাকে কত দিয়ে গুণ করে 45 হচ্ছে, 5 দিয়ে। তাহলে আমি এটাকে 5 দিয়ে গুণ করে বলবো ধার্য মূল্য বা প্রকৃত মূল্য যেটা এখানে বলেছে সেটা ছিল 50 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে একটি পেন বিক্রি করে মোহন বিক্রয় মূল্যের 20% লাভ করলো, তার প্রকৃত লাভের হার কত। যদি কিছু বলা না থাকে সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয়, কিন্তু এক্ষেত্রে বলা আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। 20%, এটাকে যদি আমি ফ্র্যাকশানে পরিণত করি 20/100 আসবে, সেটাকে কাটলে আসবে 1/5। বোঝা যাচ্ছে? এটা বলেছে মোহন বিক্রয় মূল্যের 20% লাভ করলো, মানে বিক্রয় মূল্যের এই যে রটা যেটা আছে এই ফিগারটা সবসময় নিচে থাকবে। বিক্রয় মূল্যের মানে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বুঝেছো? আমি তো এটাকেই এইভাবে লিখেছি। র থাকা মানে পার্সেন্টেজকে যখন আমি ফ্র্যাকশানে পরিণত করব, বিক্রয় মূল্যের যার গায়ে র আছে সে কিন্তু নিচে বসে। তাহলে বিক্রয় মূল্য 5 টাকা, 5 টাকায় বিক্রি করে লাভ করলো কত, 1 টাকা। 5 টাকায় বিক্রি করে যদি 1 টাকা লাভ হয় তাহলে কেনা দাম 1 টাকা কম ছিল, অর্থাৎ 4 টাকা। বোঝা গেছে? 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ হয়েছে, মানে কিনেছে 5 - 1 4 টাকা। এবারে বলেছে তার প্রকৃত লাভের হার মানে কত। প্রকৃত লাভের হার মানে কি? প্রকৃত লাভের হার মানে হচ্ছে ক্রয় মূল্যের উপর তার কত টাকা লাভ হয়েছে, সেটাই হচ্ছে প্রকৃত লাভের হার। এখানে ক্রয় মূল্য 4 টাকা, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছে, মানে লাভ হয়েছে 1 টাকা। যখন প্রকৃত লাভের হার বলবে যে ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে 1 টাকা, যেহেতু ক্রয় মূল্য 4, তার উপরে 1 টাকা লাভ হয়েছে, পার্সেন্টেজ বার করতে বলেছে।
অর্থাৎ প্রকৃত লাভের হার 25%, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 22-এর প্রশ্নে বলেছে 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে আমার 5% ক্ষতি হলো, 1040 টাকায় বিক্রি করলে আমার কত শতাংশ লাভ হতো? দেখো 5%র ফ্র্যাকশান ভ্যালু কি 5/100, এটাকে কাটলে হবে 1/20। তাহলে এখানে বলেছে 5% ক্ষতি হয়েছে, অর্থাৎ 20 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা ক্ষতি হয়েছে। কেন আমি নিচেরটাকে ক্রয় মূল্য বললাম? যদি কিছু বলা না থাকে সবসময় এটা হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 20 টাকা হলে 1 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ বিক্রি করেছে 19 টাকা। বলতে পারি 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করেছে। এবারে কি হচ্ছে, বলেছে যে 940 টাকার টেপ রেকর্ডার বিক্রি করেছে, আমি দেখছি 19 ইউনিটে বিক্রি করেছে, ওরা বলছে 950 টাকায় বিক্রি করেছে। এটাকে কত দিয়ে গুণ করে 950 আসে? 50 দিয়ে। তাহলে আমি এটাকেও 50 দিয়ে গুণ করে বলবো টেপ রেকর্ডারটার ক্রয় মূল্য 1000 টাকা। এবার এই 1000 টাকার জিনিসটা 1040 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? 1000 টাকার জিনিস 1040 টাকায় বিক্রি করলে লাভ হবে 40 টাকা। লাভ যেহেতু সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ 1000 টাকায় লাভ হচ্ছে 40 টাকা। বলেছে লাভের হার কত, অর্থাৎ 100 টাকায় কত। বোঝা যাচ্ছে? তাহলে লাভের হার 4%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 23-এর প্রশ্নে বলেছে 5টি টেবিল ও 7টি চেয়ারের একত্রে মূল্য 3350 টাকা এবং 4টি টেবিল ও 3টি চেয়ারের একত্রে মূল্য 1900 টাকা। একটি চেয়ারের মূল্য কত টাকা? 5টি টেবিল আর 7টা চেয়ার একত্রে মূল্য 3350 টাকা, 4টে টেবিল এবং 3টে চেয়ারের একত্রে মূল্য 1900 টাকা। এখানে চেয়ারের মূল্য চেয়েছে, তাই টেবিল যেটা আছে ইকুয়েশনে টেবিলটাকে কাটতে হবে। টেবিলটা কাটার জন্য দেখো এখানে 5 আছে, এখানে 4 আছে, অর্থাৎ এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে এই পুরো পোর্শনটা 20 আসবে, এটাও 20 চলে আসবে। আমি কি করলাম, 4 দিয়ে এটাকে গুণ করেছি, মানে 4 দিয়ে এটাকেও গুণ করতে হবে। খেয়াল রাখো আমি এরপরে কি ক্যালকুলেশন করতাম, আমি যে এই যে ফিগারটা আছে পুরোটাকে 4 দিয়ে গুণ করেছি, এরপরে এই পুরোটাকে আমি 5 দিয়ে গুণ করেছি, পুরো জিনিসটাকে 4 দিয়ে আর পুরো জিনিসটাকে 5 দিয়ে। তো ইকুয়েশন যখন করব, এটাকে করার পরে আমরা মাইনাস করব, খেয়াল রাখো মাইনাস করব মানে এরকম ক্যালকুলেশন হবে। আমি দেখতে পাচ্ছি এইটা কেটে যাবে, শুধুমাত্র আমি 4 দিয়ে যখন গুণ করব 4 7 28C এটা লিখব, সমান 4 দিয়ে 3350কে গুণ করে আমি এখানে বলবো 13400। একই রকমভাবে 5 দিয়ে গুণ করে 20, এটা তো কেটে গেছে, 5 দিয়ে এটাকে গুণ করলে 15C, 19কে 5 দিয়ে গুণ করলে 5 19 95, এখানে 9500 লিখলাম। কি ছিল, মাইনাস করেছিলাম, এখানেও মাইনাস করেছে। বোঝা যাচ্ছে? পুরোটাকে আর তুলে আনতে হবে না। এটা বিয়োগ করলে 13C = 3900। তাহলে একটা চেয়ারের মূল্য হচ্ছে 300 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 24-এর প্রশ্নে বলেছে 1920 টাকায় একটি বস্তু বিক্রি করে যত শতাংশ লাভ হলো তার পরিমাণ বস্তুটি 1280 টাকায় বিক্রি করে যত শতাংশ ক্ষতি হতো তার সমান। 25% লাভে বস্তুটির বিক্রয় মূল্য কত? দেখো এরকম টাইপের একটা প্রশ্ন আমি এই সিরিজের প্রথম পার্টটায় করিয়েছিলাম, যেখানে অঙ্কটা ছিল যে 1920 টাকায় একটা বস্তু বিক্রি করে যত টাকা, ওখানে শতাংশ লেখা ছিল না, যত টাকা লাভ হতো 1280 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি ছিল। এখানে তত টাকা না দিয়ে তত শতাংশ দিয়েছে, জিনিসটা একই, যত টাকা লাভ হলো বা যত শতাংশ লাভ হলো, তত টাকা ক্ষতি হলো বা তত শতাংশ ক্ষতি হতো, জিনিসটা কিন্তু একই। আমি সেটা দেখাবো। আপাতত বলি যত শতাংশ হচ্ছে, এই শতাংশর বদলে তুমি যত টাকা লাভ হলো এটা ভাবতে পারতে, যেটা আমি পার্ট 1-এ করিয়েছিলাম। কেন এটা আমি দেখাবো। আপাতত আমি যেটা বলছি 1920 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হতো 1280 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতো। আমি বলেছিলাম এটা যদি ক্রয় মূল্য হয়, এই জায়গায় এখান থেকে যত টাকা লাভ হলো এখান থেকে তত টাকা ক্ষতি হলো, অর্থাৎ এই দামে বিক্রি করে এই যে লেন্থটা লাভ হলো সেই লেন্থটাই আমার যদি ক্ষতি হয়, তাহলে এই জায়গাটা এটা হচ্ছে সিপি, এ সবসময় এই ফিগার আর এই ফিগারের মাঝখানে বসে, অর্থাৎ সিপি হবে এই ফিগার আর এই ফিগারের যোগফলকে 2 দিয়ে ভাগ করব।
বোঝা যাচ্ছে? যত টাকা লাভ তত টাকা ক্ষতি যদি এরকম বলে থাকে, তাহলে এখানে যে দুটো ফিগার আছে সেই দুটো ফিগারকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার কারণ কস্ট প্রাইস যেটা থাকে সেটা হচ্ছে এই যে দুটো ফিগার দেয় এদের মাঝখানে বসে থাকে। তাহলে আমি বলবো বস্তুটার ক্রয় মূল্য 1920 প্লাস 1280/2। যখন এই ক্যালকুলেশন করবে যোগ করার পর 2 দিয়ে ভাগ করো না, এখান থেকেই 2 দিয়ে ভাগ করতে আরম্ভ করো। 1920কে 2 দিয়ে যখন ভাগ করব 960, আর 1280কে যখন 2 দিয়ে ভাগ করব 640, অর্থাৎ 1600 টাকা ক্রয় মূল্য আসবে। 1600 টাকা কিনে 25% লাভে বস্তুটা বিক্রি করছে। 1600 টাকায় যদি 25% লাভ করে তাহলে 1600 টাকা 25% মানে 400 টাকা লাভ হবে। 1600 টাকার জিনিসে 400 টাকা লাভ হলে বিক্রি করবে কত টাকা? 1600 প্লাস 400 সমান 2000 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। এবারে আমি বলি এখানে আমি শতাংশ ছিল টাকা বলে কেন এখানে করলাম। মনে করো আমি যদি বলি বস্তুটা সিপি হচ্ছে এক্স টাকা, তাহলে 1920 টাকায় বস্তু বিক্রি করে তার লাভ হয়েছে। লাভ কি বলে? লাভ বলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিলে তাকে লাভ বলে। এখানে বলেছে যত শতাংশ লাভ হলো, এটা যদি লাভ হয়, লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ এক্স টাকার উপরে লাভ, এটা পার্সেন্টেজ মানে কত 100 দিয়ে গুণ করব, তাহলে এত শতাংশ লাভ হচ্ছে। যত শতাংশ লাভ হলো তার মান নাকি সমান হবে কার সঙ্গে? বস্তুটা 1280 টাকায় বিক্রি করে যত শতাংশ ক্ষতি হয়। 1280 টাকায় বিক্রি করে যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে সেটাকে আমি ক্ষতি বলবো। এটা ক্ষতি হয়েছে, ক্ষতি ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে এক্স টাকায় ক্ষতি এত, পার্সেন্টেজ করলে 100 টাকায় কত। দেখো এরপরে এইটা কেটে যায়, এইটা কাটে। কাটলে কি হচ্ছে, এক্সগুলোকে যদি একদিকে নিয়ে এসো তাহলে থাকে 2x। 2x-এর ভ্যালু হবে 1920 প্লাস 1280, যেটা আমি প্রথমে করেছি। তাহলে এক্সের ভ্যালু হবে 1920 প্লাস 1280/2। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে কোনো একটা জিনিস কিছু দামে বিক্রি করে যত শতাংশ বা যত টাকা লাভ হলো, আর একটা দামে বিক্রি করে তত শতাংশ বা তত টাকা যদি ক্ষতি হতো, তাহলে সিপি হবে সবসময় এই দুটো সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 25-এর প্রশ্নে বলেছে 100 টাকায় একটি বস্তু বিক্রি করে এক ব্যক্তির 15 টাকা লাভ হলো, তার লাভের হার কত? 100 টাকায় বিক্রি করে 15 টাকা লাভ হয়েছে, তাহলে যদি আমি 15 টাকা বাদ দিই তাহলে ক্রয় মূল্য হবে 85 টাকা, হ্যাঁ কি না? 100 টাকায় বিক্রি করে 15 টাকা লাভ হয়েছে, আমি যদি লাভটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা আমার ছিল কেনা দাম বা ক্রয় মূল্য। বলেছে তার লাভের হার কত? লাভের হার মানে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ লাভ হয়। ক্রয় মূল্য 85, তার উপরে লাভ হয়েছে 15 টাকা। 85 টাকায় লাভ যদি 15 টাকা হয়, পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে। এটা কাটলে আসছে এইটা, আর কাটা যাচ্ছে না, তাহলে নিচেতে 17 থাকবে। অপশানগুলোর মধ্যে একটাই আছে, তাই এটাই হবে উত্তর। আমি ক্যালকুলেশন করে দেখব না এটা 17 পূর্ণ 11 17 হচ্ছে কিনা, যেহেতু ভগ্নাংশে হরেতে 17 আছে, একটাই অপশান দেখছি, সেই অপশান অনুযায়ী কাজ করো। পরের প্রশ্ন 26-এর প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য 400 টাকা, ক্ষতির পরিমাণ 70% হলে ক্রয় মূল্য কত? ক্ষতির পরিমাণ 70% মানে কি? 100 টাকায় যদি কেনো 70 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করেছো কত টাকায়? 30 টাকায়। বোঝা যাচ্ছে? 100 টাকায় কিনে 70% ক্ষতি, অর্থাৎ 70 টাকা যদি তুমি বিক্রি করো, 70 টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রি করেছো 30 টাকায়। তাহলে 30 টাকায় যখন আমি বিক্রি করছি, 70 টাকা আমার ক্ষতি হচ্ছে, তখন আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা সিপি আর এটা হচ্ছে ক্ষতি 70। কেনা দাম থেকে ক্ষতি বাদ দিলে বিক্রয় মূল্য হয়। বিক্রয় মূল্য 30 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/30। এখানে বিক্রয় মূল্য 400 বলেছে, বিক্রয় মূল্য 400 হলে ক্রয় মূল্য যেটা আমি বার করছি সেটা কত, এটাই প্রশ্ন। তাহলে উত্তর হবে 4000/3 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 27-এর প্রশ্নে বলেছে এক ব্যক্তি তার কাছে থাকা টাকার 20% হারিয়ে ফেলল। বাকি টাকার 25% খরচ করার পর তার কাছে যদি এখন 480 টাকা থাকে, তবে তার কাছে প্রকৃতপক্ষে কত টাকা ছিল? ব্যক্তির কাছে প্রকৃতপক্ষে মনে করো 100 টাকা ছিল।
আমি এটা ধরে নিচ্ছি। এবার এই 100 টাকা থেকে সে 20% হারিয়ে ফেলেছে। 100 টাকা 20% মানে কি 20 টাকা হারিয়ে ফেলেছে। 100 থেকে 20 টাকা হারিয়ে ফেললে তার কাছে এখন 80 টাকা থাকলো। এই বাকি যে টাকাটা থাকলো 80 টাকা, এর 25% খরচ করে ফেলেছে। 80 টাকার 25% মানে কত? 25% মানে 1/4, অর্থাৎ 25%কে ফ্র্যাকশনে পরিণত করলে 1/4 আসে। তাহলে 80 টাকার 25% মানে 20 টাকা সে খরচ করে ফেললো। 80 টাকা থেকে 20 টাকা খরচ করলে 60 টাকা বাকি থাকলো। বলেছে এখন বাকি আছে 480 টাকা। আমি বলছি 60 টাকা, ওরা বলছে 480 টাকা। তাহলে 60-এর ভ্যালু 480, 1-এর ভ্যালু কত? 8। কি চেয়েছে? তার কাছে প্রকৃতপক্ষে কত ছিল? প্রকৃতপক্ষে 100 ছিল ধরে নিয়েছি, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 800 টাকা, অর্থাৎ প্রকৃতপক্ষে তার কাছে 800 টাকা ছিল, যেটা অপশান নাম্বার 3-তে আছে। 28-এর প্রশ্নে বলেছে যদি ক্রয়মূল্য বিক্রয় মূল্যের 95% হয় তবে লাভের হার কত? ক্রয়মূল্য বিক্রয় মূল্যের 95%, এটাকে কাটলে এটা আসে, অর্থাৎ সিপি বাই এসপি, এটা হবে 19/20। এটা বলতে বোঝায় ক্রয় মূল্য যদি 19 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 20 টাকা, অর্থাৎ লাভ হবে 1 টাকা। লাভের হার চেয়েছে। লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয় যদি কিছু বলা না থাকে। ক্রয় মূল্য 19 টাকা, তার উপরে লাভ 1 টাকা, 100 টাকায় কত? দেখো এটাকে ভাগ করলে 5 19 95, 5 পয়েন্ট সামথিং আসবে। একটাই অপশান আছে, তাই উত্তর হবে 5.26। পরের প্রশ্ন, যদি ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয় তবে বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত? দুভাবে ভাবতে পারো। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, 20/100 কাটলে 1/5 আসে। ক্ষতি যেহেতু বলেছে তাই মাইনাস, বুঝতে পারছো? ক্ষতি যেহেতু বলেছে তাই মাইনাস। এটা দেখবে ক্ষতি হচ্ছে, অর্থাৎ এদিক থেকে আমি যখন যাচ্ছি বলছি ক্ষতি হচ্ছে। আমি যখন এদিক থেকে এদিকে যাব, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে বলেছিল, এবার বিক্রয় মূল্যের উপরে আমি করছি। এই মাইনাসটা রেখে দাও। যদি মাইনাস থাকে বা প্লাস থাকে, যাই থাকুক না কেন, এখানে উপরের সংখ্যাটা সবসময় ফিক্স থাকবে, এবং মাইনাস থাকলে এই দুটো সংখ্যাকে বিয়োগ করে নিচে বসাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এদেরকে প্লাস করে নিচে বসাতে, সংখ্যাটা উপরে 1 2 যাই থাকুক সেটা বসবে। এবার পার্সেন্টেজ চেয়েছে, তাই এটাকে 100 দিয়ে গুণ করে দাও, 25%। এই প্রশ্নের উত্তর হবে যেটা অপশান নাম্বার 3-তে আছে। অথবা বিকল্প হিসেবে তুমি ভাবতে পারতে ক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হয়েছে, তো অর্থাৎ ফ্র্যাকশন 1/5। 5 টাকায় কিনলে 1 টাকা ক্ষতি। 5 টাকা যদি কিনতাম 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করেছি আমি 4 টাকায়। তাহলে 5 টাকায় ক্ষতি হয়েছে, 4 টাকা বিক্রি করেছি, 5 টাকায় কিনেছি, মানে 1 টাকা ক্ষতি হয়েছে। বলেছি এই ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর কত? বিক্রয় মূল্য কত? 4, তার উপরে ক্ষতির পরিমাণটা চেয়েছে পার্সেন্টেজে। 4-এ 1, 100-এ কত? এই একই ফিগার, যেটা 25% আসছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, 30-এর প্রশ্নে বলেছে একটি বস্তুর ক্ষেত্রে লাভের হার ক্রয় মূল্যের 320%। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তবে এখন বিক্রয় মূল্যের উপর লাভের হার নির্ণয় করো। দেখো এই ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 ধরলাম, লাভের হার ক্রয় মূল্যের 320%, মানে ক্রয় মূল্য যদি 100 হয়, লাভ হবে 320। 100 টাকায় কিনে 320 যদি লাভ হয়, তাহলে বিক্রি করবে কত? 100 + 320, 420 টাকায় তুমি বিক্রি করবে। এবারে বলছে ক্রয় মূল্যটা 25% বেড়ে গেল। 100 টাকায় 25% বেড়ে গিয়ে এখন ক্রয় মূল্য হলো 125 টাকা। বলেছে বিক্রয় মূল্যটাকে ফিক্সড রেখে দিয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য আগের মতোই থাকলো। তাহলে এখন 125 টাকায় কিনে যদি 420 টাকায় বিক্রি করা হয়, তাহলে এখন লাভের পরিমাণ কত? 295 টাকা। বলেছে এই লাভটা বিক্রয় মূল্যের উপর নির্ণয় করো। বিক্রয় মূল্য 420, 420-তে লাভ হচ্ছে 295, বলেছে পার্সেন্টেজে প্রকাশ করো। বোঝা যাচ্ছে? এটা কেটে নিয়ে তুমি দেখো অ্যান্সার, দেখো 70 80 90 আছে, এটাকে কাটলে 4 7 28, অর্থাৎ 70%-এর কাছাকাছি হবে, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। যেখানে অ্যাপ্রক্সিমেট দেয় সেখানে কিন্তু একটিও নয়, উত্তরটার চান্স প্রায় থাকে না। পরের প্রশ্ন, 31-এর প্রশ্নে বলেছে
এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ের ক্ষেত্রে 5% ছাড় দেন। ছাড় কার উপরে হয়? ছাড় ধার্য মূল্যের উপরে হয়। যদি তিনি 7% ছাড় দিতেন তার 15 টাকা কম লাভ হতো। ঘড়িটির ধার্য মূল্য কত? দেখো, যখন ছাড় দিচ্ছে ধার্য মূল্যের ওপর 5% ছাড় দিচ্ছে, দ্বিতীয়বার যখন ছাড় দিচ্ছে তখন ধার্য মূল্যের ওপরে 7% ছাড় দিচ্ছে। আগেকার ছাড় আর এখনকার ছাড়ের মধ্যে ডিফারেন্স কত? 2%। অর্থাৎ ধার্য মূল্যের উপর যে ধার ছিল সেই ধার্য মূল্যের উপর যখনই 2% অতিরিক্ত ছাড় দিচ্ছে তার ফলে তার 15 টাকা কম লাভ হচ্ছে। তাহলে আমি বলতে পারি ধার্য মূল্যের 2%-এর ভ্যালুই হচ্ছে 15 টাকা, তাই না? 2% যাই ছাড় বেশি দিচ্ছে তখন তার 15 টাকা কম লাভ হচ্ছে, মানে এই 2% ছাড়ের পরিমাণটাই হচ্ছে 15 টাকার সমান। ছাড় যেহেতু ধার্য মূল্যের উপর দেওয়া হয় তাই ধার্য মূল্যের উপর 2%-এর ভ্যালু হবে 15 টাকা। ধার্য মূল্যের 100%-এর ভ্যালু কত? এটাকে 50 দিয়ে গুণ করলে 100 আসে, তাই এটাকে 50 দিয়ে গুণ করলে তুমি বলবে ধার্য মূল্য 750 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 32-এর প্রশ্নে বলেছে এক ব্যক্তি 3000 টাকা দিয়ে একটি গরু কেনেন ও দ্বিতীয় এক ব্যক্তিকে একই দিনে 3600 টাকা দিয়ে বিক্রি করে দেন। প্রথম ব্যক্তি কেনার সময় বছরে 10% সরল সুদের হারে 2 বছরের জন্য ধারে গরুটি কিনেছিলেন। প্রথম ব্যক্তির লাভের হার কত? কি বলেছে? আমি প্রথম ব্যক্তি হিসেবে 3000 টাকা দিয়ে একটা গরু কিনে আনলাম, আমি প্রথম ব্যক্তি। আমি দ্বিতীয় ব্যক্তিকে এই গরুটাই সেই দিনকে 3600 টাকায় বিক্রি করে দিলাম। 3000 টাকায় কিনে 3600 টাকায় বিক্রি করলাম, আমার মনে হচ্ছে আমার 600 টাকা লাভ হলো, ঠিক? কিন্তু প্রথম ব্যক্তি যখন গরুটা কিনছে তখন ধারে কিনেছে, বলেছে আমি 2 বছর পরে তোমাকে মোট টাকাটা শোধ করে দেবো। কিন্তু যে বিক্রি করছে সে বলেছে 2 বছর পরে পুরো টাকা দেবে, ঠিক আছে, কিন্তু আমাকে 10% সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তার মানে কন্ডিশন হচ্ছে আমি যখন 3000 টাকা দিয়ে কিনছি, আমি 3000 টাকাটা তাকে দিইনি, ধারে কিনেছি। এই 3000 টাকার ওপর প্রতি বছর 10% হারে 2 বছরে 20% কিন্তু ইন্টারেস্ট আমাকে দিতে হবে। 3000 টাকা 20% মানে 600 টাকা কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। তাহলে প্রথম ব্যক্তি হিসেবে আমি যখন গরুটা কিনেছি তাকে ফেরত দেবো 3000 + 600 = 3600 টাকা। অর্থাৎ 2 বছর পর আমি তাকে 3600 টাকা ফেরত দেবো। আমি যখন দ্বিতীয় ব্যক্তিকে বিক্রি করেছি তখন 3600 টাকায় বিক্রি করে দিয়েছি, অর্থাৎ 3600 টাকা আমার কাছে এলো। এই 3600 টাকাটাই আমি আবার যার কাছ থেকে গরু কিনেছিলাম তাকে ফেরত দিয়েছি। অর্থাৎ নিট ফল হলো কি, আমার কোনো লাভ হলো না, তাই আমার লাভ হচ্ছে 0%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বুঝতে পারছো? 3000 টাকায় কিনে সেই দিনকে 3600 টাকায় বিক্রি করলে 600 টাকা আমার লাভ হলো মনে হচ্ছে, কিন্তু আমি যখন 3000 টাকায় কিনেছি তখন 20% ইন্টারেস্ট, অর্থাৎ 600 টাকা ইন্টারেস্ট আমাকে দিতে হবে। এই যে 600 টাকা লাভ যেটা আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি লাভ হয়নি, আমাকে 2 বছর পর যখন ধার শোধ করবো এই 600 টাকাই আবার ফেরত দিয়ে দিতে হচ্ছে। তাই 600 টাকার লাভ ওকে দিয়ে দিতে হচ্ছে, আর 600 টাকা লাভ আমার হয়েছিল, দুটো মিলিয়ে কি হলো 0 টাকা আমার পকেটে পড়ে থাকলো, তাই লাভের হার 0%। পরের প্রশ্ন, সুমিত 6500 টাকা দিয়ে একটি বস্তু কিনে 24% লাভে এটি বিক্রি করে দেয়। প্রাপ্ত টাকা দিয়ে সে অপর আরেকটি বস্তু কিনে এনে 20% ক্ষতিতে বিক্রি করে দেয়। মোটের উপর তার লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা? দেখো, 6500 টাকা দিয়ে কিনেছে, 24% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 100 টাকার জিনিসটা 124 টাকায় বিক্রি করেছে। আমি বিক্রয় মূল্য চাইছি, তাই বিক্রয় মূল্যটা উপরে হলো। বোঝা গেছে? যে টাকাটা পাওয়া গেল সেই টাকা দিয়ে আর একটা বস্তু কিনে নিয়ে এলো, অর্থাৎ এই টাকা দিয়ে একটা বস্তু কিনেছে, কিনে 20% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ 100 টাকায় যদি কেনে 80 টাকায় বিক্রি করলো। আমি বিক্রয় মূল্য পেতে চাইছি, তাই 80 টাকা বিক্রয় মূল্য হয়েছে, 100 টাকায় কিনে সেটা আমি লিখলাম। অথবা ভাবতে পারো 20% ক্ষতিতে যেহেতু বিক্রি করছি তাই এদের মধ্যে কম ফিগারটা, যেহেতু ক্ষতি হয়েছে তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে বসাও আর বেশি ফিগারটা নিচে বসাও। এটাকে কাটতে হবে, 5 13 65, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 13 52কে 124 দিয়ে গুণ করতে হবে। 52কে 124 দিয়ে গুণ করলে 6448 টাকা আসে।
তাহলে দেখা গেল যে প্রথমে 6,500 টাকা দিয়ে বস্তু কেনা শুরু করেছিল, শেষ পর্যন্ত তার হাতে 6,448 টাকা থাকলো। তাহলে তার লস হলো, কেন 6,500 টাকা প্রথমে ছিল, এখন 6,448 থাকছে, তাহলে তার লস হলো 6,500 মাইনাস 6,448 সমান 52 টাকা। তাহলে লস 52 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 34-এর প্রশ্নে বলেছে এক ব্যক্তি 50টি পেনের প্রতিটি 50 টাকা দিয়ে কিনে 40টি পেন 5% ক্ষতিতে বিক্রি করে। যদি সে মোটের উপর 10% লাভ করতে চায় তবে বাকি পেনগুলি সে কত শতাংশ লাভে বিক্রি করবে? দেখো, এক্ষেত্রে 50টা পেনের প্রত্যেকটার দাম তো ফিক্সড 50 টাকা, এটা 60 টাকা থাকতে পারে, 70 টাকা থাকতে পারে, এটা ফিক্সড একটা টাকা। তাহলে আমি যদি জিনিসটাকে এইভাবে ভাবতাম, 50টা পেন, তার মধ্যে 40টা পেন ক্ষতিতে বিক্রি করেছে আর বাকিটা ওরা চেয়েছে, তাহলে 40টা পেন প্লাস 10টা পেন সমান 50টা পেন ভাবতে পারি। যেহেতু প্রতিটার দাম সমান পেনগুলোর, 50 টাকা দিয়েছে, 60-70 কিছু একটা, এখানে যা খুশি একটা টাকা কিন্তু ভাবতেই পারতে। তুমি ভাবতে পারতে এক একটা পেনের দাম 1 টাকা, তুমি ভাবতে পারতে এক একটা পেনের দাম 50 টাকা। আমি যদি এক একটা পেনের দাম 1 টাকা ভাবি, তাহলে 50টা পেনের দাম 50 টাকা, 40টা পেনের কেনা দাম 40 টাকা এবং 10টা পেনের কেনা দাম 10 টাকা। এবারে দেখো, বলেছে এই 40টা পেন সে 5% ক্ষতিতে বিক্রি করছে। এই 40টা পেন 5% ক্ষতিতে বিক্রি করছে। 40-এর 5% মানে হচ্ছে 2 টাকা। তাহলে 40 টাকায় কিনে যদি 2 টাকা ক্ষতি হয়, বিক্রি করছে 38 টাকায়। এবারে সে মোটের উপর 10% লাভ করতে চায়। মোটের উপর মানে সে 50 টাকায় কিনেছে, 10% প্রফিট করতে চায়। 50-এর 10% মানে 5 টাকা প্রফিট করবে, অর্থাৎ মোট সে 55 টাকায় বিক্রি করবে। মোট 55 টাকায় বিক্রি করবে, এখানে 38 টাকা বিক্রি করেছে, তাহলে এখানে 17 টাকা হতে হবে, তবেই 38 প্লাস 17 সমান 55 হবে। এখানে মানে কি, 10 টাকার জিনিসটাকে তাকে 17 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ 7 টাকা বেশিতে বিক্রি করতে হবে। 10 টাকায় যদি 7 টাকা বেশি বা 7 টাকা লাভে বিক্রি করে, বলেছে কত শতাংশ লাভে বিক্রি করবে, অর্থাৎ 70% লাভে বিক্রি করবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 35-এর প্রশ্নে বলেছে 350 টাকায় একটি ক্যালকুলেটর বিক্রি করে লাভের পরিমাণ 340 টাকায় ক্যালকুলেটরটি বিক্রি করলে লাভের পরিমাণের তুলনায় 5% বেশি হয়। ক্যালকুলেটরটির ক্রয় মূল্য কত টাকা? দেখো, যখন বিক্রি করছে তখন ক্রয় মূল্যের উপরে হয়, তাই না? ক্রয় মূল্যের উপরে লাভটাকে ক্যালকুলেশন করা হয়, তবেই তার লাভ হলে বিক্রয় মূল্য আমি বার করতে পারবো। এখানে 350 টাকায় বিক্রি করে কোনো একটা টাকা লাভ হচ্ছিল, 340 টাকায় যাই বিক্রি করছে, লাভের পরিমাণটা 5%-এর ডিফারেন্স হচ্ছে। লাভের পরিমাণ 5% ডিফারেন্স হচ্ছে, লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্যের উপরে 5% লাভের ডিফারেন্স হওয়ার জন্য 350 আর 340 অর্থাৎ 10 টাকার ডিফারেন্স হচ্ছে। 340 টাকায় বিক্রি করে কিছু একটা পেত, 350 টাকায় বিক্রি করে কিছু একটা টাকা পাওয়া যাচ্ছে। আমি দেখছি এই টাকার ডিফারেন্স যাই 10 টাকা হচ্ছে, তখন লাভের ক্ষেত্রে সেটা 5%-এর হেরফের হচ্ছে। লাভ যেহেতু ক্রয় মূল্যের উপরে হয়, তাই এই 5%টা আমি বলবো ক্রয় মূল্যের 5%-এর ভ্যালু হচ্ছে 10 টাকা। বলেছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু চেয়েছে। এটাকে 20 দিয়ে গুণ করলে 100% আসে, এটাকেও 20 দিয়ে গুণ করে আমি বলবো ক্রয় মূল্য 200 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 36-এর প্রশ্নে বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য 75 টাকা। প্রথমে বস্তুটির দাম 20% বৃদ্ধি পায়, পরে দাম 20% হ্রাস পায়, বস্তুটির বর্তমান মূল্য কত টাকা? দুভাবে করতে পারো। একটা x প্লাস ওয়াই প্লাস XY/100 যে জেনারেল সূত্র আছে সেটা দিয়ে তোমরা করতে পারো। এক্ষেত্রে দাম প্রথমে 20 বাড়লো তাই +20, পরে 20 কমলো তাই এটা -20, অর্থাৎ x-এর ভ্যালু +20, y-এর ভ্যালু -20। এই জায়গায় x ইন্টু ওয়াই আছে, প্লাস মাইনাসে মাইনাস, 20 × 20/100, অর্থাৎ এক্ষেত্রে 4% ক্ষতি হচ্ছে। 75 টাকায় 4% ক্ষতি যদি হয়, আমি বলবো 75 টাকার 4% মানে হচ্ছে 3 টাকা। 75 টাকার জিনিসে যদি 3 টাকা ক্ষতি হয়, তাহলে বর্তমান মূল্য কত হবে? 75 থেকে 3 বাদ দিয়ে বলবে 72 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। অথবা 75 টাকা দাম ছিল,
20% বাড়লো অর্থাৎ 100টা 120 হয়ে গেল, পরে 20% হ্রাস পেল অর্থাৎ 100টা 80 হয়ে গেল। বুঝা গেছে? 100টা 80 হলো, তাহলে জাস্ট ক্যালকুলেশন হবে 3 25 75, 4 25 100, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 12 72 টাকা, এটা বর্তমান মূল্য চলে আসবে। 37 প্রশ্নে বলেছে একটি পেন 144 টাকায় বিক্রি করে অনুরাগের বস্তুটির ক্রয়মূল্যের 1/7 ক্ষতি হয়। যদি পেনটি 189 টাকায় বিক্রি করা হতো তবে লাভের পরিমাণ কত হতো? দেখো, ক্রয়মূল্যের 1/7 ক্ষতি মানে কি? আমি বলেছি যার সঙ্গে এর থাকে সে নিচে থাকে, অর্থাৎ ক্রয়মূল্য 7 হলে ক্ষতি 1। ক্রয়মূল্য 7 হলে ক্ষতি যদি 1 হয় তাহলে বিক্রি করেছে 6 টাকায়, 7 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে বলেছে বিক্রি করেছে 144 টাকায়। আমি দেখব এটাকে কত দিয়ে গুণ করলে 144 আসে, তোমরা বলবে 24 দিয়ে, তাহলে এটাকেও 24 দিয়ে গুণ করে আমি বলবো 168 টাকা হচ্ছে বস্তুটার ক্রয় মূল্য। এই বস্তু অর্থাৎ পেনটা 189 টাকায় যদি বিক্রি করে তবে তার লাভ কত হবে? 180 টাকায় কিনে 189 টাকায় বিক্রি করলে লাভের পরিমাণ 21 টাকা। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্য 168 টাকা, 168 টাকায় লাভ 21 টাকা হলে 100 টাকায় কত এটাই চেয়েছে। এটা 8 দিয়ে কাটা যাচ্ছে, 4 দুগুণে 8, 4 25 100, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5% লাভ, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 38 প্রশ্নে বলেছে 12% লাভ যোগ করার পর একটি বস্তুর বিক্রয় মূল্য হয় 616 টাকা। যদি বস্তুটি 462 টাকায় বিক্রি করা হয় তবে ক্ষতির হার কত হবে? দেখো, 12% লাভ যোগ করছে, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 12/100। এটা কাটলে 4 25 100, 3 4 12, অর্থাৎ 3-এর 25 আসছে। 12% লাভ যোগ করেছে মানে কি? 25 টাকায় 3 টাকা লাভ যোগ করা হয়েছে, মানে 25 টাকা যদি ক্রয় মূল্য হয়, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 3 টাকা লাভ যোগ করে হবে, অর্থাৎ 28 টাকা হবে। আমি কেন এটা ক্রয় মূল্য বললাম? তার কারণ হচ্ছে লাভ ক্রয় মূল্যের উপর হয় যদি কিছু বলা না থাকে। বোঝা গেছে? 25 টাকা ক্রয় মূল্য হলে 3 টাকা লাভ যোগ করে বিক্রয় মূল্য হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য হয়েছে 28 টাকা। কিন্তু বিক্রয় মূল্য 616 বলেছে, আমরা জানি 628, ওরা বলেছে 616। এটাকে 22 দিয়ে গুণ করলে 616 আসে, তাহলে এটাকে 22 দিয়ে গুণ করে আমি বলবো ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। 550 টাকায় কিনে এবারে 462 টাকায় বিক্রি করছে, তার মানে ক্ষতি হচ্ছে। 550 টাকায় কিনে 462 টাকায় যদি বিক্রি করে 88 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি বা লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্য 550 ছিল, 550-এ ক্ষতি 88 টাকা হলে বলেছে ক্ষতির হার কত? তাহলে এটা 11 দিয়ে কাটো, অর্থাৎ ক্ষতির হার 16%, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি 480 টাকা দিয়ে দুটি ঘড়ি কিনলেন। তিনি একটি ঘড়ি 15% ক্ষতিতে এবং অপরটি 19% লাভে বিক্রি করে দেখলেন যে ঘড়ি দুটি তিনি একই মূল্যে বিক্রি করেছেন। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত টাকা? দেখো, প্রথমটা এটা হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্ন, আমি অপশান তৈরি করিনি। 480 টাকা একমাত্র এই অপশানটায় দুটো ঘড়ির যোগফল আসছে। এখানে 485 আসছে, এটা উত্তর হবে না। এখানে 460 আসছে, এটা হবে না। এখানে 485 আসছে, এটা হবে না। তাহলে উত্তর এটাই। পরীক্ষার সময় শুধুমাত্র এইটুকুনিই হবে, কিন্তু আমি তোমাদেরকে প্রসেসটা অঙ্কের দেখিয়ে দিচ্ছি। তবু বলবো পরীক্ষার সময় আমি অঙ্ক করতে জানি বলে আমি করতে আরম্ভ করব না। সবাই অঙ্ক করতে জানে এবং অঙ্কের প্রিপারেশান নিয়েই পরীক্ষায় বসবে, তাই করতে কতটা জানি সেটা কিন্তু পরীক্ষার সময় দেখা হয় না। তুমি অঙ্ক করার সঙ্গে সঙ্গে তোমার চোখ কীরকম কাজ করছে সেটাও কিন্তু ডিপেন্ড করবে তুমি কত তাড়াতাড়ি চাকরি পাবে। তাহলে আমি এখানে দেখব যে প্রথমে একটা ঘড়িতে 15% ক্ষতি বলেছে। 15% ক্ষতি, 15%কে ফ্র্যাকশানে পরিণত করলে 15/100 আসবে। যদি 5 দিয়ে কাটো 3/20 আসে, অর্থাৎ 20 টাকায় 3 টাকা ক্ষতি, মানে 20 টাকায় যদি কেনো 17 টাকায় বিক্রি করেছো।
পরেরটা হচ্ছে 19% লাভ। 19% লাভ মানে কি 19/100, অর্থাৎ 100 টাকায় কিনলে 19 টাকা লাভ হবে, অর্থাৎ 100 টাকায় কিনে আমি 119 টাকায় বিক্রি করব। এখানে বলছে যে তিনি দেখলেন যে তিনি একই মূল্যে বিক্রি করেছেন, অর্থাৎ সেলিং প্রাইস দুটো ইকুয়াল উনি বলছেন। দেখো আমি যখন এটার সঙ্গে করেছি এটার সঙ্গে এইটার রেশিও আর এটার সঙ্গে এইটার রেশিও হয়, বিক্রয় মূল্যগুলো সমান, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 119 আছে একটা, এখানে 17 আছে একটা। এই দুটোকে সমান করতে গেলে আমি এই অনুপাতটাকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 17কে 7 দিয়ে গুণ করলে 119 চলে আসে। আমি এটাকে 7 দিয়ে গুণ করেছি মানে এটাকেও কিন্তু 7 দিয়ে গুণ করতে বাধ্য থাকবো, তাহলে এই ফিগারটা হবে 140 আর এই ফিগারটা হলো 119। দেখো দুজনের বিক্রয় মূল্য সমান হয়ে গেল। তাহলে মোট কত টাকায় কিনেছি দুটো ঘড়ি, একটা 140 আর একটা 100, দুটো ঘড়িকে আমি 240 ইউনিটে কিনেছি এবং দুটো ঘড়িকে আমি 119 দুগুণে 238-এ বিক্রি করেছি। বোঝা যাচ্ছে? এখানে কিন্তু বলেছে 480 টাকা দিয়ে দুটো ঘড়ি কিনেছে, আমি দেখতে পাচ্ছি দুটো ঘড়ি 240 ইউনিট দিয়ে কিনেছে, ওরা বলছে এটা নাকি 480 দিয়ে কিনেছে। তাহলে 240 থেকে 480 কী করে আসে? 2 দিয়ে গুণ করে। বা এইভাবে ভাবো, আমি যেটা জানি 240 ইউনিট দুটো ঘড়ির ক্রয় মূল্য, ওরা বলছে 480 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 টাকা। 1 ইউনিটের ভ্যালু 2 টাকা হলে ঘড়ি দুটোর ক্রয় মূল্য চাইছে, একটা ঘড়ি 140 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 2 টাকা হলে 140 ইউনিটের ভ্যালু হবে 2 × 140 অর্থাৎ 280 টাকা। আর একটা ঘড়ির মূল্য 100 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 2 টাকা হলে 100 ইউনিটের ভ্যালু 200 টাকা। এই দেখো দুটো ঘড়ির দাম 280 আর 200 চলে এলো। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন দেখো, একজন মেশিন প্রস্তুতকারক একটি মেশিন একজন পাইকারকে 20% লাভে বিক্রি করে। পাইকার মেশিনটি 10% লাভে এক খুচরো বিক্রেতাকে বিক্রি করে। খুচরো বিক্রেতা 1452 টাকা মূল্যে মেশিনটি এক খরিদ্দারকে বিক্রি করে 10% লাভ করে। মেশিন প্রস্তুতকারকের মেশিনটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল? যে ম্যানুফ্যাকচারার অর্থাৎ মেশিন প্রস্তুতকারক, তার খরচ হয়েছিল মনে করো 100 ইউনিট। আমাকে এই 100 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে, এটা মনে রাখো। 100 ইউনিট খরচ হয়েছে, 20% লাভে বিক্রি করছে, 100 টাকারটা 120 টাকায় বিক্রি করলো। এবার পাইকার 10% লাভ করছে, মানে 100 টাকারটা 110 টাকায় বিক্রি করছে। এবার পাইকার 10% লাভে খুচরো বিক্রেতাকে বিক্রি করেছে, খুচরো বিক্রেতা 10% লাভ করছে, মানে 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করছে, কিন্তু বিক্রয় মূল্য দিচ্ছে 1452 টাকা। তাহলে আমি বলতে পারি এটার ভ্যালু 1452। বোঝা যাচ্ছে কি? প্রত্যেকটা বিক্রয় মূল্য হয়ে আমি দেখছি যে লাস্ট পর্যন্ত বিক্রয় মূল্য 1452 দাঁড়িয়েছে, তাই এই 10% লাভ অ্যাড করার পরেও আমার 1452 হবে। বোঝা যাচ্ছে? খেয়াল রেখো, তোমাকে 100 ইউনিট এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ আমি যদি এটাকে প্রথমেই সরিয়ে রেখে দিই এটার ভ্যালু বার করতে হবে। মনে রেখো, দেখো কাটো, এটাকে দুটো শূন্য কাটা গেল, এখান থেকে আমি একটা শূন্য এইভাবে কাটতে পারি। 12কে 11 দিয়ে গুণ করলে 132, 132কে 11 দিয়ে গুণ করলে 1452 আসে, অর্থাৎ 12, 11, 132, 132কে 11 দিয়ে গুণ করলে 1452 কেটে গেল। তাহলে 100 ইউনিটের ভ্যালু কি থাকলো? 100 × 10 এদিকে চলে যাবে 1000 টাকা। তাহলে 100 ইউনিটের ভ্যালু 1000 টাকা, অর্থাৎ খরচ 1000 টাকা ছিল, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।